ভাই আমার তো তাপগতি শেষ আগেই। কাকে শেষ করলা? ভাই অনলাইনে পড়ছি, আবার ওই যে যেখানে পড়ি মানে রেগুলার ওই নিয়ে পড়ছি, দুইবার পড়ছি। গুড। ওই জায়গাত পড়ো ফিজিক্স? ভাই একটা এটা সাবজেক্ট আমার কয় জায়গাত করে পড়ো অর্ধবার্ষিকী একটা আছিল, এই সাবজেক্ট? জন্য শেষ করেছি আগেই। কার কি ছিল? ভাই এটা আমার অর্ধবার্ষিকী ছিল, পরে শেষ করছি, গিয়া দেখি একটা কোয়েশ্চেন আইসা পড়ছে, পরে এটা দিয়ে দিছি, 10 কনফার্ম। হ্যাঁ, এটা রাফি পড়ছিল আগে কোথাও? ওর মুখ, আমি তো এত প্রাইভেট পড়ি না, আমি তো প্রাইভেট একটাই পড়ি, একটা একটা করে। ওকে, সমস্যা নাই। লিওন তো বড় লোক হয়ে গেছে। এসপি প্রাইভেট পড়লে। আর সবই তো আসার বাইরে। মনে করো এ বস্তুর হচ্ছে তোমার 500 জুল আছে, হ্যাঁ। বি বস্তুর হচ্ছে তোমার 400 জুল। এটা মনে করো তোমার 300 জুল। এটা হচ্ছে 400 জুল। আবার এটার হচ্ছে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হচ্ছে তোমার 5 ডিগ্রি সেলসিয়াস। এটা তাপমাত্রা তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা তোমার 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। এখন এ আর বি এর মধ্যে আমি এটা যদি আইসোলেট অবস্থায় আছে, হ্যাঁ, আমি একটা আইসোলেট থেকে আমি হচ্ছে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলাম যেটাতে তাপ যেতে পারে। তাহলে বলো তো মানে কোন বস্তু থেকে কোন বস্তু তাপ যাবে? এ থেকে বি তে আসবে না বি থেকে এতে আসবে? লিওন, রাফি, দুজনই বলো। এর থেকে বিতে হবে। আপনি বেশি থেকে কমেন্ট থেকে যায় না? রাফির কি মত? এতে বিতে যাবে না বিতে এতে আসবে? বেশি থেকে কমেন্ট থেকে যায় না? হুম, বেশি থেকে কমের দিকে যায়। তা দুইটাই কি এ বেশি ছিল না? কি জানি প্রথম। ও আচ্ছা, ওকে তো শক্তি দেওয়া জুল। ঠিকই তো আছে তাহলে। বা এটা তো তাপমাত্রার উপর নির্ভর করবে। গুড, এটা সবটা নির্ভর করবে হচ্ছে তাপমাত্রার উপরে। ঠিক আছে, জুলের উপর নির্ভর করবে না। ওই যে উপরে জুল দেখছি, জুলগুলো খুদাই দেখছি আর কি কম্প্রেস করার জন্য। তাইলে তো নিচে। ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার মানে তাপ প্রবাহ সব সময় এটা কি হবে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা দিকে যাবে আর কি। লিওন যদি শেষ করছো, তাহলে বলো তো তাপমাত্রার কয়েকটা সূত্র বলো তো। তাপমাত্রার সূত্র কয়টা এটা বলো। তিনটা না, শূন্যতম, প্রথম আর দ্বিতীয়, এরকম। তা তিনটা কেমনে হইলো? শূন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাই?
ও ভাই, তৃতীয়ত আছে। সরি। তো কয়টা? চারটা না? চারটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা থেকে তাহলে আমরা লিখি। শূন্যতম সূত্রটা আমরা আগে লিখি। শূন্যতম সূত্র হচ্ছে তোমার দুইটি বস্তু পৃথকভাবে তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে পরে তারা পরস্পরের মধ্যে একই অবস্থায় থাকবে আর কি। অধ্যায় আগে পড়ছিলা? এরা আমি হুম। ওই না তো, তাহলে বললা যে ওইটা এটা তো ওই যে ওই ইয়ে কোচিং পরীক্ষা আসছিল, সিকিউ সলভ করে গেছিলাম, বোর্ডের গুলা এখানে ছিল, করছিলাম। ও ওই প্রিপারেশন থেকে বললাম আর কি। আচ্ছা, মনে করো আহ, এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু, ঠিক আছে? মনে করো এর যে তাপমাত্রা, এটার সাথে সি এর তাপমাত্রা মিল আছে, আর বি এর যে তাপমাত্রা এটার সাথে সি এর তাপমাত্রাও মিল আছে। তাহলে এই দুই কন্ডিশন যদি হয়, এ আর বি যদি দুইটাই সি এর সাথে মিল থাকে, তারপর বলতে পারবো এ তাপমাত্রা বি তাপমাত্রা সমান। এই দুইটা হচ্ছে তোমার আলাদা আলাদা জায়গা, ইনসুলেটরের মধ্যে আটকে আছে আর কি। বুঝতে পারছো? হুম। এটাই শূন্যতম সূত্র। ওকে। আচ্ছা, প্রথম সূত্রটা কি? কি বলো? ওইটা জানি না। লিওন বলো, মনে থাকলে আর কি। লিওন কি আসো না নাই? এরাও জানো, বুঝছো? এটা হচ্ছে তোমার শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কেবল এক রূপ থেকে অন্য রূপে নেওয়া যায়, জানতা না? আমার কথা কি শোনা যায়? নেট কি বিচ্ছিন্ন হয়ে গেছে? রেসপন্স করো। অর্থাৎ তুমি যতটুকু শক্তি দিবা কোন একটা সিস্টেমে, ওই সিস্টেমের হচ্ছে কিছু শক্তি নিজের খরচে ব্যবহার করবে, নিজের স্টার্ট হতে ব্যবহার করবে, আর হচ্ছে কিছু সে কাজ করবে আর কি।
ঠিক আছে, এটা প্রথম সূত্র আমরা বলতে পারি। মানে এটাকে বলা হয় আহ, মানে প্রদত্ত প্রদত্ত তাপ বলতে পারো, হ্যাঁ। মানে কোনো একটা সিস্টেমে হচ্ছে আমি কিছু তাপ দিলাম বা কিছু শক্তি দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, মানে ওই সিস্টেম কাজ করার জন্য নিজে কিছু খরচ করে ফেলে, বলা হয় অভ্যন্তরীণ শক্তি। এটাকে বলা হয় তোমার কৃত কাজ, মানে ওই সিস্টেম কতটুকু কাজ করতেছে আর কি, এরকম। মানে এখানে কোনো শক্তির আহ মানে রূপান্তর হবে, কিন্তু পুরোটা ক্ষেত্রে কাজের রূপান্তর হচ্ছে না আর কি, কিছু অংশ নিজের অভ্যন্তরীণ শক্তি হিসেবে মানে খরচ হয়ে যাচ্ছে। এটা তুমি আরেকভাবে বলতে পারো যে আমি যতটুকু তাপ দিব পুরোটাই হচ্ছে কাজ পাবো না, কিছু শক্তি অভ্যন্তরীণ শক্তি হিসেবে খরচ হয়ে যাবে। এটা প্রথম সূত্র আর কি, বুঝা গেছে? রাফি, বুঝছো? আচ্ছা। রিয়ন, গেলা হ্যাঁ কই? রে, এত কিছু শুনছো আমার কথা? আটকে আটকে না আসতেছে ভাইয়া, বল। ওয়াশরুমে গেছিলাম। ও আচ্ছা, কথা কি আটকে আটকে আসতেছে রাফি? হ্যাঁ, হ্যাঁ। না ভাইয়া, সব তো ক্লিয়ার। ওই লিওন কি মানে দেওয়ালে কানাতে শুনতেছে, এই জন্য ক্লিয়ার লাগতেছে। তোমার এই নিয়ে সমস্যা। ওয়াইফাই অপারেটরের সমস্যা, তাদেরকে বলছি, তারা বলে মাসতেছে নাকি সমস্যা করে। দ্বিতীয় সূত্র হচ্ছে তাপ স্বতঃস্ফূর্ত হবে উষ্ণ অবস্থা থেকে উষ্ণ বস্তু থেকে লিখি উষ্ণ বস্তু বস্তু না লিখে থেকে মাধ্যম লিখলে ভালো হয়। আহ দাঁড়া, বস্তু কেন রাখতেছি বলতেছি। শীতল এটাই তো মাধ্যম। বস্তুর দিকে প্রবাহিত হয়, আর এই প্রবাহিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় আর কি, বুঝছো? অথবা এটা তুমি মানে এন্ট্রপি দিয়ে ব্যাখ্যা করতে পারো, অর্থাৎ মহাবিশ্বে এন্ট্রপি বাড়তেছে, মানে বিশৃঙ্খলা বাড়তেছে আর কি, এবং কোনো এক সময় মহাবিশ্ব ঠান্ডা হয়ে যাবে একদম। মানে আগে টেম্পারেচার অনেক বেশি ছিল মহাবিশ্বের, আস্তে আস্তে কমতেছে আর কি, বুঝছো? এসবগুলা সূত্র আমি ব্যাখ্যা পড়বো, এই পুরো চ্যাপ্টার জুড়ে সবগুলো সূত্র ব্যাখ্যা পড়বো। আপাতত সূত্র আমি লিখে দিতেছি। তৃতীয় সূত্র, পরম শূন্য তাপমাত্রা জিনিসটা কি, কেউ জানো? যে তাপমাত্রার কাছাকাছি যাওয়া যায়, কিন্তু ওই তাপমাত্রায় পৌঁছানো যায় না, ওইটাই তো। হ্যাঁ, ওটা আসলে কত ডিগ্রি কেলভিন বা কত ডিগ্রি প্রায় সেলসিয়াস? 0 কেলভিন, মানে 0 কেলভিন -273.16 ডিগ্রি সেলসিয়াস আর কি। হ্যাঁ হ্যাঁ, আর 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ হ্যাঁ, -273.200 0 ডিগ্রি কেলভিন আর কি, 0 ডিগ্রি কেলভিন -273.16 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা।
মানে এখানে আসলে যাওয়া যায় না আর কি। কেন যাওয়া যায় না বলো তো? মানে ওটার মধ্যে গেলে তো গতিশক্তি জিরো হয়ে যাবো গা। গতিশক্তি জিরো হবে, এবং হচ্ছে তোমার এই যে ভলিউমটা হচ্ছে নেগেটিভ চলে যায়, বুঝছো? হ্যাঁ। কিন্তু বাস্তবে ভলিউম কোনোদিন নেগেটিভ যায় না, এই জন্য এটা যাওয়া যায় না। দ্বিতীয় সূত্র অনুসারে হচ্ছে তোমার পরম শূন্য যে তাপমাত্রায়, এই তাপমাত্রায় বিশুদ্ধ একটা স্ফটিকের এন্ট্রপি শূন্য হয়, বুঝছো? আসলে কোনো বস্তু এন্ট্রপি শূন্য হয় না। তো যদি পরম শূন্য তাপমাত্রা যাওয়া যেত, তাহলে বিশুদ্ধ স্ফটিকের এন্ট্রপি আমাদের কি হইতো, শূন্য এন্ট্রপি যেত কি আর এটা কি। একটু বলে দেন? এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, বুঝছো? আর অর্থাৎ বিশৃঙ্খলার পরিমাপ, বিশৃঙ্খলা। অথবা তুমি অন্যভাবে বলতে পারো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে প্রপার্টিটা স্থির থাকে ওটাকে বলা হয় এন্ট্রপি। ঠিক আছে? এটি সম্পর্কে আহ সামনে আমরা আরো পড়বো, সমস্যা নাই। তো আপাতত মনে রাখো বিশৃঙ্খলা এটা, যে আহ, মানে প্রতিদিনই বিশৃঙ্খলা বাড়তেছে আর কি। মানে আহ, আমাদের মহাবিশ্বের মানে শৃঙ্খলা দিকে আসে না, এটা বিশৃঙ্খলা দিকে অগ্রসর হয় আর কি, বুঝছো? এবং কোনো একটা সময় বিশৃঙ্খলা মানে পিক পয়েন্টে চলে যাবে, ওই সময় মহাবিশ্ব ধ্বংস হবে আর কি। বিজ্ঞানে এটা এন্ট্রপি দেয়া মহাবিশ্বের ওই যে কিয়ামতের জিনিসটা আহ, ই করতে পারে, এজিম করতে মানে এজাম্পশন করতে পারে। অথবা এই যে তোমার উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে রূপান্তর হচ্ছে, তো কোনো এক সময় পুরা মহাবিশ্ব ঠান্ডা হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো এইভাবে আমরা চিন্তা করতে পারি যে কিয়ামতের কথা, ঠান্ডা হয়ে যাবে, এন্ট্রপি সর্বোচ্চ হয়ে যাবে, বুঝছো? এগুলো সবগুলাই আমরা এই চ্যাপ্টার পড়ার সময় সবগুলা জিনিস আমি ব্যাখ্যা করবো আর কি। মানে এই তিনটা সূত্র বা চারটা সূত্র এখনই পুরোপুরি বুঝবা না, চ্যাপ্টারটা শেষ হলে তখন বুঝবো আর কি। তো সবগুলো সূত্র আমি একত্রে লিখলাম আর কি, বইয়ে সবগুলো সূত্র একত্রে দেওয়া নাই, বুঝছো? বিচ্ছিন্ন ভাবে দেওয়া আছে, কিন্তু বোঝা যায় না বইয়ের সূত্রগুলো। তো আশা করি এখন বুঝবা যখন পড়বা তোমরা। ষোলতম সূত্রটা মানে সহজে বোঝানো যায় থেকে আমি হচ্ছে এক্সাম মধ্যে বুঝাই দিচ্ছি আর কি। তো এটু সম্পর্কে ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার হওয়া দরকার নাই, পরে ক্লিয়ার হইব আর কি। আচ্ছা, মনে করো একটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে যদি আমরা তাপ দিই, তাহলে কি সে হুট কইরাই 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হয়ে যায়, না না, এখানে কিছু প্রসেস থাকে? প্রসেস থাকে। কি প্রসেস সেটা একটু বলো তো। তেলিয়ন না করে আছে, তেলিয়ন একটু প্রথমে করেছিল। বরফ থেকে পানি, পানি থেকে আবার আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ থাকবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হবো ভাইয়া। পরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হবো, পরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি ও, সেলসিয়াসের বাষ্প হবো। পানি হবে। তাহলে এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে? না ভাইয়া, খালি অবস্থা পরিবর্তন হয়েছে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার টেম্পারেচার কি আছে আমাদের, কনস্ট্যান্ট, অবস্থার পরিবর্তন। তো এখানে মানে বোর্ড দেখা যায়? কথা শোনা যায়, বোর্ড দেখা যায়? হ্যাঁ, বুট দেখতে পাচ্ছি।
দেখো, যখন বরফ থেকে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে আসছে, তখন কিন্তু শুধু অবস্থার পরিবর্তন হয়েছে, টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্টই আছে। ঠিক একইভাবে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের যখন পানি থেকে বাষ্প হয়েছে, তখন অবস্থা পরিবর্তন হয়েছে, কিন্তু টেম্পারেচার আমাদের কি কনস্ট্যান্ট, তাই না? আর 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পানি যখন গেছে, তখন কিন্তু টেম্পারেচার কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে আর কি। ঠিক আছে, কিন্তু কিন্তু অবস্থা কিন্তু পরিবর্তন হয়নি। রাজধানী হাইলাইট নিতে আছে, লাগে হাওড়া কাছে আইতেছে। তো যে অবস্থা পরিবর্তন হয়, এই যে এই জিনিসটা যখন ঘটে, তখন হচ্ছে এখানে মানে আমরা ক্যালকুলেশন করি সুপ্ত তাপ দিয়ে আর কি। যখন অবস্থা পরিবর্তন হয় কিন্তু টেম্পারেচার পরিবর্তন না হয়, তখন আমরা এই ক্যালকুলেশন গুলো করি সুপ্ত তাপ দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে সুপ্ত তাপ। আর এটা হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। এভাবে ক্যালকুলেশন করি। তাহলে সুপ্ত তাপ কখন ক্যালকুলেশন করবো আর আপেক্ষিক তাপ কখন ক্যালকুলেশন করবো, একটু বলো। বা ওই যে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে সুপ্ত তাপ, আর অবস্থা সেম থাকলে আপেক্ষিক তাপ, ওইটাই তো। হুম। আচ্ছা, এটা আমরা একটা আহ গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় একটু ক্লিয়ার হবে। এখান থেকে টাইম চিন্তা করি। ঠিক আছে, আর এখানে হচ্ছে টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস, এটা সেকেন্ড। আচ্ছা, এখানে টাইম না চিন্তা করে আমরা তাপ চিন্তা করি। ডেল ডেল টি চিন্তা করি, তাপ বাড়াইতেছি। ঠিক আছে, তার মনে করি এটা -4, হ্যাঁ, -1, 0, 1 এরকম করতে করতে এখানে 100 গেল, তারপরে হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস। তো যখন হচ্ছে আমাদের এখানে যে -4-এর দিকে আছে, যখন জিনিসটা বরফে আছে, ঠিক আছে, তারপরে আমরা তাপ বাড়াইতেছি, বাড়াইতে 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 এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে চলে গেল। তো 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে যেই সাথে সাথে কিন্তু কি হয় না। আচ্ছা, এখানে টাইমই চিন্তা করি আমরা, টাইমে মানে টি টাইম ধরে আমরা হচ্ছে তাপ দিচ্ছি আর কি। মনে করো এখানে একটা আছে, পাত্র আছে, এখানে কিছু কিছু বরফ আছে। ঠিক আছে, এখানে কিছু বরফ আছে। তো এখানে হচ্ছে আমরা তাপ দিচ্ছি আর কি, এটা লাইট দিয়ে হিট দিতেছি। তো এর এর হচ্ছে ইনিশিয়াল যে টেম্পারেচার ছিল, ইট ইস -4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো 0 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে সে কিছুক্ষণ তাপ দেওয়ার পরে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে রূপান্তর হইলো। তারপরে সে কিছুক্ষণ সময় ধরে 0 ডিগ্রিতে আসছিল। ঠিক আছে, বরফ থেকে কি 0 ডিগ্রি পানিতে রূপান্তর হয়েছে। এরপরে সে আবার 100 পর্যন্ত কি আহ পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে রূপান্তর হইলো আর কি। তো 100 ডিগ্রি পানিতে রূপান্তর হওয়ার পর আবার কিছুক্ষণ সে কি থাকলো, 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প হইলো। তারপরে আবার টেম্পারেচার বাড়বে আর কি। তাহলে এই যে এখানে এখানে হচ্ছে তোমার সুপ্ত তাপ কাজ করবে। সুপ্ত
তাপ কাজ করবে এখানে আমাদের কি সুপ্ত তাপ কাজ করবে। ঠিক আছে, আর এই যে এই পোর্শনগুলো যেগুলো হচ্ছে তোমার টেম্পারেচার চেঞ্জ হয়েছে, এই পোর্শনগুলো আপেক্ষিক তাপ কাজ করবে আর কি। গ্রাফ থেকে বুঝছো কি বললাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রাফি, রাফি কি বুঝতে পেরেছো? ওকে, তো আমাদের হচ্ছে আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপের সংজ্ঞাটা লাগবে। তাহলে আমরা বলতে পারি না যে কোনো পদার্থের তাপমাত্রার পরিবর্তন না করে শুধু অবস্থা পরিবর্তন, কঠিন তরল গ্যাস পরিবর্তনের সময় যে তাপ শোষিত বা ত্যাগ হয় তাকে সুপ্ততা বলে। অবস্থা কি কি আছে আমাদের? কঠিন, তরল, গ্যাস। পরিবর্তনের সময়। আচ্ছা, এটা হচ্ছে তোমার সুপ্ত তাপ। আর আপেক্ষিক তাপ হচ্ছে, আপেক্ষিক তাপের সংজ্ঞা আমরা, আপেক্ষিক তাপের আমাদের হচ্ছে সূত্র থেকে আমরা সংজ্ঞা লিখব। একটা সূত্র আছে, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। সূত্রটা কি দেখছিলা? হ্যাঁ ভাই, এটা তো ক্লাস 9-10 পড়ছি। ওকে, রাফি দেখছিল এটা? রাফি এটা রেসপন্স করো। রাফি, আচ্ছা, দেখো, আহ এটাকে যদি এম ইকুয়াল টু যদি আমরা ওয়ান ধরি, ঠিক আছে, এস হচ্ছে তোমার আপেক্ষিক তাপ, কিউ হচ্ছে তোমার হচ্ছে তাপমাত্রা, এম হচ্ছে তোমার ভর, ডেল থিটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। আর ডেল থিটা যদি আমরা ওয়ান ধরি, তাহলে কি হইতেছে দেখো, কিউ ইকুয়াল টু এস হচ্ছে, তাই না? এম এর মান ওয়ান, ডেল থিটার মান যদি ওয়ান হয়, তাহলে এই জিনিসটা আসে আর কি। তাহলে কি আমরা বলতে পারি না যে 1 কেজি ভরের
কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই বা কমাই, হ্যাঁ, তাহলে যে তাপের আমার কি প্রয়োজন হয় আর কি, ওই তাপকে বলা হয় আপেক্ষিক তাপ। বলতে পারি না, মানে সূত্র অনুসারে আর কি বলা হয় কি আমরা। ঠিক আছে, তাহলে আমি বলবো যে কোনো পদার্থের 1 কেজি ভরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ায় বা বাড়াতে বা কমানোর ক্ষেত্রে ক্ষেত্রে হয় আর কি, তা আমরা আপনার বাতাসে লিখলাম 1 কেজি বাড়াতে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সেই পদার্থের, রাফিকে আসছো? ভাই আমার একটু সমস্যা হয়েছে, যাওয়া লাগবে এক জায়গায়। ওকে, সমস্যা নেই, যাও। আমি পরে কাজটা এসে রেকর্ড দেখে নিই মনে। ঠিক কতক্ষণ আছে, পড়াবেন আজকে? মাত্র তো শুরু করলাম, একটু আগাই। মাত্র বলে শুরু করে 9:30 সময় শুরু করছেন, 11টা বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। একটু আগাই আমরা, হ্যাঁ। তারপরে রেকর্ড দেখে নিই, তারপরে রেকর্ড দেখে নিই মনে। হ্যাঁ হ্যাঁ, কারণ সিলেবাস শেষ করতে হবে তো, একটু আগাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে বইয়ে যেটা আছে সেটা হচ্ছে তোমার তাপমাত্রা স্কেল নিয়ে আছে আর কি। তোমাদের বইয়ে তাপমাত্রা স্কেল 3টা আছে, হ্যাঁ। একটা হচ্ছে তোমার সেলসিয়াস, আর একটা হচ্ছে তোমার কি কেলভিন, আর একটা হচ্ছে ফারেনহাইট। ঠিক আছে, তো 3টা স্কেলের, মনে করো এটা হচ্ছে সেলসিয়াসের সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ঠিক আছে, তাদের যে ডিস্টেন্স, মানে এটা আমি এভাবে না এঁকে একটু অনুভবে আঁকি। উম, কই গেল শেপ, কই? আচ্ছা লাইন, হ্যাঁ, ধরলাম এটা। আচ্ছা, কে ফোন দিল আবার? 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, মনে করো এটা আহ, এটা সেলসিয়াস, এটা কেলভিন, আর এটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল। ঠিক আছে, তিনটারই তোমার ডিস্টেন্স সেম, মানে ডিস্টেন্সটাকে আমরা, এটা একটা এলসি তৈরি, হ্যাঁ। এই এলসি, তারপরে এল কে, মানে লেন্থ, এল দ্বারা লেন্থ বোঝাইতেছে আর কি। লেন্থ অফ ফারেনহাইট, লেন্থ অফ সেলসিয়াস, লেন্থ অফ কেলভিন আর কি।
মনে রাখবা এই তিনটারই ডিস্টেন্স আমাদের সেম। এখানে আমরা লিখি এল সি ইকুয়াল টু এল কে এল এফ। ঠিক আছে, কিন্তু এক এক বিজ্ঞানী এক একটার হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস মানে নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক এগুলো হচ্ছে আলাদা আলাদা লিখছে আর কি। তো আহ, মানে সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস ধরছিল 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরছিল 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর কেলভিনও হচ্ছে তার আহ নিম্ন স্থিরাঙ্ক ধরছিল 273 ডিগ্রি কেলভিন, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরছে হচ্ছে তোমার কি 373 ডিগ্রি কেলভিন। আর ফারেনহাইট ধরছিল 32 ডিগ্রি নিম্ন স্থিরাঙ্ক ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরছিল কত 212 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারছো? কিন্তু ওই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক এই জিনিসগুলো হচ্ছে একই পয়েন্ট। মানে নিম্ন স্থিরাঙ্ক বলতে আমরা কি বুঝি বলো তো? আর নিম্ন স্থিরাঙ্ক মানে হলো বরফ বিন্দু। হ্যাঁ, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বরফ বিন্দু, মানে বরফ পানিতে বা তো পানি বরফে রূপান্তর হয়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে বাষ্প বিন্দু, মানে বাষ্প মানে পানি হচ্ছে বাষ্পে রূপান্তর হয়, বা বাষ্প পানিতে রূপান্তর হয় আর কি। ঠিক আছে, এই দুই এই পয়েন্ট গুলো সেমই। এই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক যে পয়েন্ট, এই সবগুলাই হচ্ছে তোমার একদম সেম। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 ডিগ্রি কেলভিন ইকুয়াল টু 212 ডিগ্রি ফারেনহাইট বলা যায়, অথবা 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন বা 32 ডিগ্রি ফারেনহাইট বলা যায় আর কি। বুঝছো? এখন আমরা হচ্ছে এখানে একটা পয়েন্ট আঁকি। ঠিক আছে, এই পয়েন্টটা ধরলাম সি পয়েন্ট, এটাকে ধরলাম কি কে পয়েন্ট, এটাকে ধরলাম হচ্ছে তোমার কি এফ পয়েন্ট। তাইলে আহ মনে করো এখান থেকে এই ডিস্টেন্স ঠিক এক্স এ লেখা যায় না? এখান থেকে এই ডিস্টেন্স এটাকে আমরা এক্স কে লেখা যায়। এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা কি লেখা যায়? এক্স এফ লেখা যায় না? লেখা যায় না বলো? তো দেখো, চিত্র হ্যাঁ, থেকে চিত্র থেকে আমি বুঝতেছি এটা কিন্তু এক্স সি এক্স কে এক্স এফ এই তিনটা সমান না? হ্যাঁ, তিনটা কিন্তু সমান। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এক, এটাকে আমরা দুই ধরতে পারি। এখন এই দুইকে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে কি পাই আমরা দেখো, এক্স সি বাই এল সি ইকুয়াল টু এক্স কে বাই এল কে ইকুয়াল টু এক্স এফ বাই এল এফ। এগুলো কিন্তু আমরা পাই। ঠিক আছে, তো এক্স এর জিনিসটা কি? এক্স এর জিনিসটা হচ্ছে তোমার দেখো, এ পয়েন্টটা সি পয়েন্ট, সি পয়েন্ট থেকে হচ্ছে তোমার জিরোর যে ডিস্টেন্স সেটা হচ্ছে তোমার এক্স সি। আর এল কে এল সি জিনিসটা কি? এল সি জিনিসটা হচ্ছে তোমার 100 থেকে 0 বাদ দিব আর কি। ডিস্টেন্সটা আমরা বাই করতেছি, বুঝছো? মানে সি থেকে 0 বাদ হ্যাঁ, দিলে হচ্ছে আমরা এক্স সি পাইতেছি, আর এল সি পাইতেছি 100 থেকে 0 বাদ দিলে। ঠিক আছে, আর এক্স কে পাচ্ছি হচ্ছে তোমার কি কে থেকে -273 বাদ দিতেছি, আর এল কে পাইতেছি হচ্ছে তোমার 373 থেকে 273 বাদ দিলে। তাহলে এক্স এক্স এফটা একটু বলো তো। এক্স এফটা বলো তো কি হবে? এফ মাইনাস 32। আর এল এফ আর নিচে হবে 212 - 32। 222 32, গুড। তাহলে সি
বাই 100, কে মাইনাস 273 বাই 100, এফ মাইনাস 32, 180। ঠিক আছে, এখন সবই যদি 20 দ্বারা গুণ করে দিই আমরা, তাহলে আমরা পাই সি বাই 5, কে মাইনাস 273 বাই 5, এফ মাইনাস 32 বাই 9। এটাই হচ্ছে তোমার সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইটের স্কেলের হচ্ছে তোমার সূত্র। বুঝছো? বুঝতে কি পেরেছো? ওকে। তুমি চাইলে দেখো, তুমি চাইলে তুমি নিজের একটা ব্যক্তিগত তুমি একটা স্কেল বানাইতে পারো, মনে করো লিওন, লিওন স্কেল। ঠিক আছে, তুমি চাইলে এভাবে বানাইতে পারো। আর তোমার স্কেলের তুমি বলো একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক নিজের মতো করে একটা বলো। মনে করো আমি একটা কি আর লিওন বলবো? স্কেল বানাইলাম। ঠিক আছে, এই লিওন স্কেলের নাম দিলাম লিওন স্কেল, নতুন একটা বানাইলাম। নিম্ন স্থিরাঙ্ক কত ধরবা তুমি? লিওন, হ্যাঁ ভাইয়া। তুমি মনে করো তুমি একটা স্কেল বানাইতেছো, তুমি নিম্ন স্থিরাঙ্ক কত ধরবা, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ধরবা? ভাই একটা দল নিতে চলে। ধরো তুমি তুমি মনে করো একটা বিজ্ঞানী, আর তুমি একটা স্কেল বানাইতেছো, র্যান্ডম একটা মান করে দাও। 140 আর 80 দাও। তুমি 80 দিলা, 140 দিলা, তাহলে এখানে এলসি কত হইতেছে, মানে এল এল কত হইতেছে? লিওন স্কেলার লেন্থ 100 - 80 নাকি? সরি, 140 - 80। আর এখানে মনে করো এই পয়েন্ট বরাবর হচ্ছে এল পয়েন্ট পাবো আমরা, তাহলে এটা হচ্ছে তোমার এক্স এল, এল মাইনাস 80। ঠিক আছে, তাহলে তোমার কি হবে? লিওন স্কেলার হচ্ছে এখানে এল মাইনাস 80, 140 - 80। জিনিসটা বুঝছো আদি এই লিওন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। মানে ঘটনা একটা কি হইতেছে, মানে ঘটনা একটু আমাদের বুঝতে হবে। এখানে হচ্ছে যে কোনো একটা স্কেল নিলাম, স্কেলের হচ্ছে একটা আইস থাকবে, একটা স্টিপ থাকবে, তাই না? স্টিম পয়েন্ট, একটা আইস পয়েন্ট, মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক থাকবে। ঠিক আছে, মনে করো এক্স আইস রে ধরলাম আমরা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর এক্স স্টিমটাকে ধরলাম ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে হচ্ছে এক্স আইস বাদ দিব, আবার এক্স স্টিম থেকে বাদ দিব এক্স আইস। ঠিক আছে, তুমি যে তুমি তোমার থার্মোমিটার নিয়ে আসো না কেন, ঘটনা সেম ঘটনা করবে। তোমার হচ্ছে ওই পয়েন্ট থেকে এক্স আইসটা বাদ দিব, আর এক্স স্টিম থেকে এক্স আইসটা বাদ দিব আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এখন নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক সংজ্ঞাটা
যদি জানি এগুলো পারো, তাও লিখে রাখি আর কি। তাহলে কি রাখলাম? স্বাভাবিক চাপে, ঠিক আছে। বিশুদ্ধ বরফ গলে যে পানিতে রূপান্তর হয়, এই যে তাপমাত্রা, ওই তাপমাত্রাকে বলে নিম্ন স্থিরাঙ্ক বলে। এটা, এই তাপমাত্রা সেলসিয়াসে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন না? 273 ডিগ্রি 273 কেলভিন। কেলভিন। আর ওটা ফারেনহাইট? 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই সবগুলো পয়েন্ট কিন্তু সেম। ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটাও সেম। স্বাভাবিক বায়ুচাপে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি, পানির ক্ষেত্রে ফুটে হবে। ফুটে বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। এটা তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আর 373 কেলভিন, আর 212 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো পানির ত্রয়ীয় বিন্দু। নাম শুনছো এটা? হ্যাঁ ভাই, যে তাপমাত্রায় পানি, বরফ, কঠিন সরি কঠিন তরল ও বায়বীয় তিন অবস্থায় থাকতে পারে এটাই। গুড। সংজ্ঞা হচ্ছে যে বিশেষ তাপমাত্রায় ও চাপে লেখাগুলো খারাপ হইতেছে।
আচ্ছা, এটা আমরা গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করি, হ্যাঁ। মনে করো টেম্পারেচার বাড়ালাম, টেম্পারেচার এদিক দিয়ে প্রেশার থাকলো। টেম্পারেচার প্রেশার কি সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক বলো তো? এই দুটো সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এই যে আমরা একটা সূত্র জানি না, পি বি ইকুয়াল টু এন আর টি। তো সবগুলো যদি কনস্ট্যান্ট ধরি তাহলে এখান থেকে আমরা এটা আসে আর কি। টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়ে, প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়ে আর কি। বুঝছো? তো মনে করো উম, আহ, এটা কঠিন অবস্থা, মানে এইটুকু অবস্থা হচ্ছে কঠিন। ঠিক আছে, তারপরে এইটুকু অবস্থা হচ্ছে তরল, আর এটা হচ্ছে তোমার বাষ্প। মানে প্রথমে বরফ অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ, কঠিন না লিখে আমরা বরফ লিখি আর কি, পানির ক্ষেত্রে চিন্তা করি। বরফ, এটা মনে করো পানি। বাষ্প আমরা গ্যাসও লিখতে পারি। তার প্রথম অবস্থায় পানিটা হচ্ছে তোমার এই আহ, ধরো হাইলাইটার ইউজ করি। পানি হচ্ছে আমাদের প্রথমে বরফ অবস্থা আছে, হ্যাঁ। তো এটার আমরা টেম্পারেচার দিলাম, দিতে 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 এটা যখন ক্রস করবে, এই এরিয়াটা ক্রস করে হচ্ছে তখন আহ, এদিকে আসবে, তখন কিছু অংশ তরল রূপান্তর হবে আর কি, তাই না? টেম্পারেচার বাড়ানোর ফলে মনে করো এই হ্যাঁ তরল ভাই। রূপান্তর হলো। ঠিক আছে, আবার আরো টেম্পারেচার যখন বাড়ামু তখন কি হবে? আহ, তখন হচ্ছে আমাদের এই বাষ্পের রূপান্তর হবে আর কি। ঠিক আছে, তো কিছু কিছু পানি একদম আহ, মানে পানির কিছু কিছু কণা হচ্ছে তোমার, মানে এইভাবে আসে, এটা ক্রস করে তারপর এটা আসে। ঠিক আছে, আবার এই কঠিন তরল গ্যাস বাষ্পের মধ্যে হয়ে যায় আর কি। আর মনে করো পানি ছাড়া অন্য কোনো পদার্থ, নিশাদল অথবা ওই যে কর্পূর, ওরা হচ্ছে এই ক্রস না করে নিচের দিকে এসে পড়ে, সরাসরি কঠিন থেকে বাষ্প, বাষ্প থেকে কঠিনে জায়গা। কিন্তু পানির কিছু কিছু পয়েন্ট পাওয়া যায় আর কি। ঠিক আছে, যেটা হচ্ছে একই সাথে এখানে মনে করো এই পয়েন্ট, যে পয়েন্টে তিনটা ইন্টারসেক্ট করছে আর কি, মানে তরল গ্যাস বাষ্প তিনটা ইন্টারসেক্ট করছে, এই যে এই পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় ত্রয়ী বিন্দু। গ্রাফ থেকে বুঝছো ত্রয়ী বিন্দু কোথায় আছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা। তো ত্রয়ী বিন্দুর আহ মানে বিজ্ঞানীরা দেখছে ত্রয়ী বিন্দুর হচ্ছে যেটা পাইছে ওটার 1/273.1 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে 1 কেলভিন বলে আর কি। পানি ত্রয়ী বিন্দুর মানে 273.16 এখান থেকে আসছে আর কি। মানে পানির ত্রয়ী বিন্দুর 1/273.1 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, ত্রয়ী বিন্দুর যে টেম্পারেচার, ওই টেম্পারেচারকে যদি 1/273.1 ডিগ্রিকে ভাগ করি, ভাগ করলে হচ্ছে আমরা কি 1 কেলভিন পাই। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা গেল ওই যে ওদের বেসিক, একদম বেসিক ধারণা। এরপরে হচ্ছে আমরা ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। তো আজকে এ পর্যন্ত থাক নাকি? যেহেতু রাফি নাই।